নতুন বাংলাদেশকে মুছে দিতে কল্পকাহিনী প্রচার, বললেন প্রধান উপদেষ্টা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সংখ্যালঘু ও মানবাধিকার ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের তথ্য সঠিক নয়, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। কয়েকজন বিচারপতির অসদাচরণের প্রাথমিক অনুসন্ধানে যথেষ্ট অগ্রগতি, জানালো সুপ্রিম কোর্ট। হাসিনা পরিবারের পাচার করা টাকা ফিরিয়ে আনতে জোর চেষ্টা, কাজ করছে 10 তদন্ত দল। সাংবাদিক মুন্নি সাহার বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট, ব্যাংক হিসাবে 134 কোটি টাকা সন্দেহজনক লেনদেন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছে আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশকে মুছে দিতে কল্পকাহিনী প্রচার করা হচ্ছে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোকে তা ঠেকাতে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বিএনপি, জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে এই আহ্বান জানান ডক্টর ইউনূস। মেহেদী হাসানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয় বুধবার বিকেল 4:15টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এ সংলাপে অংশ নেয়। জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়ে দলের বক্তব্য তুলে ধরেন। সংলাপে অন্যান্য দলের মধ্যে অংশ নেয় এলডিপি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি। সমস্ত জনগোষ্ঠীকে আগামী 7 তারিখ বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতা অনেকের কাছে পছন্দ হচ্ছে না বলে মন্তব্য করেন মোহাম্মদ ইউনূস। অগাস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যেই শক্তি নিয়ে যেই ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা করেছে। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, অভ্যুত্থান বিরোধীরা নতুন নতুন বেশে নতুনভাবে ষড়যন্ত্র করেই যাচ্ছে। বিরাট অভ্যুত্থান যার পছন্দ হয়নি, যাদের পছন্দ হয়নি, তাদের মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গিয়েছে, সেই ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, তারা রক্ষার জন্য এগিয়ে এসেছে আমাদের। তো সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য আমাদের সবাই একজোট হতে হবে। সবাইকে একজোট হতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটা কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের কিছু না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। কেউ আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে আইন উপদেষ্টা জাতীয় ঐক্যে সবার সম্মতির কথা জানান, আর ক্রান্তিকালে ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছে দলগুলো। ওমর ফাহিমের রিপোর্টে দেখুন বাকিটা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ভারত বাংলাদেশ বিরোধী যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, পতিত সরকার বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে, যার মাধ্যমে তারা দেশে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্যে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আজকে রাজনৈতিক দলগুলো যারা আমরা উপস্থিত ছিলাম, তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি।
এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের এই ক্রান্তিকালে সবাই ঐক্যবদ্ধ আছে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 অগাস্টে এই 24 সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। এছাড়া বৈঠকে অংশ নেয়া গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এনপিপি, এলডিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় ঐক্যে গুরুত্ব আরোপ করেন। আমরা বলেছি কোনো ধরনের ভারত উস্কানিতে আমাদের জনগণ এখানে পা দেবে না। আমরা বাংলাদেশ স্বাধীনভাবে নিজেদের সম্মান নিয়ে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাঁচতে চাই। আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা বলেছি সত্য দিয়ে আমাদেরকে এই যুদ্ধ মোকাবেলা করতে হবে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। গত 5 আগস্টের পর বাংলাদেশে বেশি হত্যাকাণ্ড হয়েছে বলে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছে তা সঠিক নয়। বুধবার ব্রিটিশ হাইকমিশনারকে একথা জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংখ্যালঘু প্রসঙ্গ ও সাম্প্রতিক পরিস্থিতির বিভিন্ন বিষয়ে ব্রিটেনের বিভিন্ন সংগঠন ভুল তথ্য দিচ্ছে বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। আকবর হোসেনের সুমনের রিপোর্ট। নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, সংখ্যালঘু, মানবাধিকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্ট সহ সেখানকার বিভিন্ন সংগঠন ভুল তথ্য তুলে ধরছে। আমরা খুবই হার্ট যে দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5 অগাস্টের পরে বেশি মৃত্যু হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। এবং 5 আগস্টের আগের কথা বলা হয়েছে মোট 280 জন, আর মোট সংখ্যা 1000-এর বেশি। আমি বলেছি যে বিষয়টা মোটেই তা না। 5 আগস্ট অথবা তারও আগে অন্তত 1500 ছেলে মেয়ে মারা গেছে। বাংলাদেশ ভারত তুমুল উত্তেজনার মধ্যে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। তবে তার এই সফরের বিশেষ কি উদ্দেশ্য সে সম্পর্কে কিছুই বলতে চাননি তৌহিদ হোসেন। এটা খুব স্পষ্ট যে আমরা চাই ভালো সম্পর্ক, তবে সেটা রেসিপ্রোকাল ভিত্তিতে হতে হবে। দুই পক্ষ থেকেই সেটা চাইতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দুই পক্ষেরই সহযোগিতার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। এখন আমাদের অবস্থানটা আমরা তো ব্যাখ্যা করছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। প্রতিমা বিসর্জনে হিন্দুদের উপর হামলা ও অত্যাচারের ঘটনার সবটাই অসত্য, এমন তথ্যই উঠে এসেছে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে এমন অনেক অপতথ্য প্রচার করেছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। সম্প্রতি বাংলাদেশে মন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুরের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের এমন অনেক অপপ্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরব দীর্ঘদিন ধরে। বরাবরের মতো সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামে রিউমার স্ক্যানার টিম। অনুসন্ধানে নেমে কি তথ্য উঠে আসে তা জানতে 21 টেলিভিশন কথা বলে রিউমার স্ক্যানার টিমের একজন ফ্যাক্ট চেকারের সঙ্গে। কৃষ্ণর গ্রেপ্তারের পরও এই অ্যাকাউন্টগুলাই প্রথম সরব হয় এই বিষয়গুলোতে, মানে ওরাই ছড়াচ্ছে। তো যেহেতু ওদেরকে আমরা আগে থেকে নজর রাখছি যে ওরা নিয়মিত প্রপাগান্ডা ছড়ায়, তো স্বাভাবিকভাবে ওরা যখন কিছু শেয়ার করছে তার মানে এটাতে একটা সন্দেহের একটা উদ্রেক হয় আমাদের, যে হ্যাঁ এরা এই জিনিসগুলো সত্য কিনা দেখা। কাজ করতে গিয়ে দেখা যায় যে ভারতীয় মিডিয়া গুলো এগুলোতে ইনভলভ হয়ে গেছে, যে ওরা এই সামাজিক মাধ্যম থেকেও নেয় অথবা ওরা কোনো ক্রস চেক না করেই একেবারে আনভেরিফাইড সোর্স থেকে এই ভিডিওগুলো নিয়ে ওরাই ওই একই দাবিতে ছড়ায়। ভারতীয় গণমাধ্যমগুলো অপতথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সত্যতা যাচাই না করেই ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জমি নিয়ে বিরোধ হলে ওটাকে ওরা সাম্প্রদায়িক দিকে, এইভাবে সবকিছুকে ওরা ডাইভার্ট করছে, যেটা আসলে ভারতীয় মিডিয়া এবং এক্স অ্যাকাউন্ট গুলো একেবারে জেনে শুনে করছে বলে আমরা আসলে এটা মনে করি। 5 আগস্টের আগেও ভারতের গণমাধ্যমের অপতথ্য ছড়ানোর বিষয়টি লক্ষণীয় ছিল। তবে এরপর দেশটির কয়েকটি গণমাধ্যমে অপদস্থ করা হচ্ছে বাংলাদেশকে। স্ট্যাটিস্টিকা বলে একটা প্রতিষ্ঠান আছে, যে ওরা জরিপ চালিয়ে দেখেছে ভারতীয়রা সবচেয়ে বেশি গুজব ছড়ানোতে পৃথিবীতে প্রথম। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের হুমকির নিন্দা জানিয়েছে ভারতের চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA পশ্চিমবঙ্গ শাখা। অন্যদিকে চিন্ময় দাস গ্রেফতারের নিন্দা জানিয়ে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
সংবাদ সম্মেলনে সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের চিকিৎসকরা জানান, কলকাতা ও আগরতলায় বেশ কিছু চিকিৎসক বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার যে হুমকি দিয়েছেন, এর বিরুদ্ধে অবস্থান তাদের। ভিসা জটিলতায় অনলাইনে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে জানিয়ে চিকিৎসকরা বলেন, শিগগিরই একটি বিশেষ হেল্পলাইন চালু করা হবে। অন্যদিকে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনে স্মারকলিপি দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ধর্মীয় শাখা বিশ্ব হিন্দু পরিষদ। এতে চিন্ময় দাসকে বাংলাদেশে ইসকনের প্রধান পুরোহিত উল্লেখ করে গ্রেপ্তারের নিন্দা জানানো হয়েছে। এছাড়া চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ থেকে আটক হয়েছে অন্তত 500 জন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে গুলশানের চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন ও দলটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে বেগম খালেদা জিয়াকে উপহার সামগ্রী তুলে দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিএনপি ক্ষমতায় এলে নতুন করে পার্বত্য শান্তি চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আগামী নির্বাচন যে কোনো সময়ের তুলনায় কঠিন হবে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের সহায়তায় মাহিলা ইসলামের রিপোর্ট। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমানে বেশ কয়েকজন বিচারপতি আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নিউজ আপডেটে এ তথ্য স্ক্রলে দেওয়া হয়েছে। বিস্তারিত শাকেরা আজুর রিপোর্টে। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 20 অক্টোবর ষোড়শ সংশোধনী রিভিউ নিষ্পত্তির পর পুনরুজ্জীবিত হয় বিচারপতি অপসারণ সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এরপর নতুন করে গঠন করা হয় কাউন্সিল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 3 সদস্যের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। কাউন্সিলের অপর 2 সদস্য হলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ 2 বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও জুবায়ের রহমান চৌধুরী। দুর্নীতি ও গুরুতর অসদাচরণের অভিযোগে 5 বছর আগে বিচার কাজ থেকে সরিয়ে দেওয়া 3 বিচারপতি সহ হাইকোর্ট বিভাগের 15 বিচারপতি নিয়ে কয়েকটি বৈঠক করে কাউন্সিল। এরপর গত 19 নভেম্বর 3 বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কয়েকজন বিচারপতি নিয়ে যাচাই বাছাই চলছে বলে তথ্য প্রকাশ করা হয়। কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠলে এই কাউন্সিল যাচাই বাছাই করে রাষ্ট্রপতির কাছে অভিযোগ প্রেরণ করেন। সংবিধান অনুসারে প্রধান বিচারপতি ও জ্যেষ্ঠ 2 জন বিচারপতির সমন্বয়ে এ কাউন্সিল গঠিত হয়। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম ক্ষমতায় এলে নতুন করে পার্বত্য শান্তি চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আগামী নির্বাচন যে কোনো সময়ের তুলনায় কঠিন হবে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের সহায়তায় মাহিলা ইসলামের রিপোর্ট। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে এ মতবিনিময়। এতে দলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ তাদের প্রত্যাশার কথা জানান। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে পাচার করা টাকা ফিরিয়ে আনবে। আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অনেক কঠিন। যে কোনো নির্বাচনের আমি মনে করি যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন। তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। এদিকে যুক্তরাজ্যে বিএনপির আয়োজনে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে ভারতের কার্যকলাপের তীব্র সমালোচনা করেন। তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্র আদায় করে নিয়েছে, যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকার আদায় করেছে, তাদেরকে ঘাটো করে দেখে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবেন না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পূজা উদযাপন ফ্রন্টের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে ভারতের ভূমিকার সমালোচনা করেন রুহুল কবির রিজভীও।
ভারতীয় আগ্রাসন আমরা একসাথে লড়ব। আপনারা আমাদের পতাকা আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা তো প্রচন্ড আঘাত, করোনার আঘাতের চাইতে বড় আঘাত দিয়েছেন। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হতে বাংলাদেশের সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপির এই নেতা। তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। হাসিনা, রেহানা, জয়, ববি, টিউলিপ সহ শেখ পরিবারের পাচার করা অর্থ ফিরিয়ে আনার জোর তৎপরতা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। দুদক, এনবিআর ও সিআইডির সমন্বয়ে গঠন হয়েছে 10টি দল। এসব দলের কাজে সমন্বয় করবে বিএফআইইউ। সাবেক মন্ত্রী, এমপি, আমলা ও হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অর্থ পাচার নিয়েও কাজ করবে তারা। রাজীব জামানের রিপোর্ট। কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। হাসিনা সরকারের 15 বছরে দেশ থেকে পাচার হয়েছে অন্তত $234 বিলিয়ন। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির হিসেবে বছরে পাচার প্রায় 2 লাখ কোটি টাকা। বিপুল এই অর্থ পাচারে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সামায়া ওয়াজেদ পুতুল, রেজওয়ান সিদ্দিক ববি, টিলিপ জড়িত বলে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে। এছাড়া শেখ সেলিম, শেখ তাপস, শেখ ফাহিম, শেখ হেলাল, শেখ তন্ময়, আবুল হাসনাত আবদুল্লাহ, সাদিক আবদুল্লাহ সহ বৃহত্তম শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অর্থ পাচারের বিস্তর অভিযোগ রয়েছে। হাসিনার আমলে প্রায় 27 লাখ কোটি টাকা পাচারে জড়িতদের তালিকায় সাবেক অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ আওয়ামী লীগের বহু নেতা, এমপি, মন্ত্রীদের নাম রয়েছে। অর্থ পাচার যেভাবে হোক, যে মেকানিজমে হোক না কেন, এটা কিন্তু অর্থনীতির জন্য মানে রক্ত ক্ষরণ আমি বলবো। এটা অর্থনীতিকে দুর্বল করার জন্য এটাই যথেষ্ট। প্রতি বছর আমাদের দেশ থেকে $16 বিলিয়ন পাচার হয়ে যায়। ব্যবসায়ীদের মধ্যে এসালম গ্রুপের সাইফুল আলম মাসুদ, বেক্সিমকোর সালমান এফ রহমান, সামিট গ্রুপের আজিজ খান, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার সহ জেমকন নাবিল গ্রুপের বিরুদ্ধে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, দুবাই, কানাডা, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান অর্থ পাচার করেছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে করা হচ্ছে এবং এটার সঙ্গে হয়তো অন্যান্য এজেন্সি ইনভলভ হবে। কাজেই বিদেশের যারা সংশ্লিষ্ট, আমাদের ওই পাশে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে কিন্তু আমাদের ক্লোজলি কোলাবোরেট করতে হবে। কতগুলো জায়গায় আমি মনে করি যে আশার আমি আলো দেখছি। যেমন কিছু কিছু দুর্নীতির ব্যাপারে আপনি দেখেছেন যে বিদেশের পত্রপত্রিকাগুলো কিন্তু সুনির্দিষ্ট রিপোর্টিং করেছে। ইতিমধ্যেই শেখ পরিবার সহ অর্থ পাচারকারীদের বিষয়ে তথ্য চেয়ে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, দুবাই, কানাডা, সুইজারল্যান্ড, সাইপ্রাসে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট বিভাগ। রাজীব জামান, 21 টেলিভিশন, ঢাকা। সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসাবে বিপুল অর্থের খোঁজ মিলেছে। সাংবাদিকতার বাইরেও কামিয়েছেন শত শত কোটি টাকা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ 134 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে। ঢাকায় সন্ধান পাওয়া গেছে প্রায় 6 কোটি টাকা মূল্যের অত্যাধুনিক ডুপ্লেক্স ফ্ল্যাটেরও। হিরো জুম্মানকে সাথে নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট। রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডের রোজা গ্রিনের সুরম্য প্রাসাদতুল্য এই ভবনে বসবাস করেন আলোচিত সাংবাদিক মুন্নি সাহা। তার সন্ধানে রোজা গ্রিনের অ্যাপার্টমেন্ট সোসাইটিতে হাজির হয় 21 টেলিভিশন। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এখানে বিল্ডিং হচ্ছে 4টা, তো উনি 3য় বিল্ডিংয়ে থাকে। এটা ডুপ্লেক্স? হ্যাঁ, ডুপ্লেক্স। কে কে থাকে? ওনার আম্মু থাকে, ওনার বোন থাকে। বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টের 11 ও 12 নম্বর ফ্লোরে মুন্নি সাহার 6 কোটি টাকার ডুপ্লেক্স ফ্ল্যাট। চলাচলের জন্য আছে দামি দুটি গাড়ি। গাড়ি তো দুইটা দেখি আর কি, একটা রেগুলার উনি থাকে ইউজ করেন, একটা মাঝে মাঝে ইউজ করেন। উনি তো এখানে ফ্ল্যাট ওনার, এখানকার ফ্ল্যাট মালিক আর কি। কিভাবে আর কবে থেকে এই ফ্ল্যাটের মালিকানায় আছেন মুন্নি সাহা তার তথ্য জানেন না অ্যাপার্টমেন্টের সেক্রেটারি। ওই দিনটা খুব চ্যালেঞ্জিং যে আসলে কার কাছ থেকে নিয়েছে, বাট 18 মাঝামাঝিতে যখন এটা তারা আমিন মোহাম্মদ থেকে ফর্মালি হ্যান্ড ওভার করে, তার কিছুদিন পরে হয়তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হ্যান্ড এইটা একটু আমাদের জন্য খুব টাফ বলাটা। এটা তো আসলে আমিন মোহাম্মদের সাথে অ্যারেঞ্জমেন্ট। প্রশ্ন হলো, গাড়ি বাড়ির কোটি কোটি টাকা সাংবাদিক মুন্নি সাহা কোথায় পেলেন? এসব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। সম্প্রতি তার ব্যাংক হিসাবে 134 কোটি টাকা লেনদেনের খোঁজও পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU বলছে, মুন্নি সাহার জব্দকৃত ব্যাংক হিসাব থেকে 120 কোটি টাকা তুলে নেওয়ার পরেও এখনও 14 কোটি টাকা জমা রয়েছে। ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার ও চট্টগ্রামের শাখায় এই বিপুল অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। সাংবাদিকতার বাইরে উল্লেখ করার মতো আর কোনো পেশা না থাকার পরেও কিভাবে এই বিত্ত বৈভবের মালিক বনে গেছেন সেই প্রশ্ন আছে জনমনে। কথিত আছে, তেজগাঁওয়ের এই অ্যাপার্টমেন্টটি 2009 সালের আগে একটি টেলিভিশন চ্যানেলের মিডিয়া পল্লীর জন্য নির্ধারিত ছিল। পরে আমিন মোহাম্মদ গ্রুপ এই 65 কাঠা জমির উপরে গড়ে তোলে 3 টাওয়ার বিশিষ্ট 126 ফ্ল্যাটের অ্যাপার্টমেন্ট ভবন, যার মধ্যে মাত্র 6টি ডুপ্লেক্স ফ্ল্যাট আছে। এর একটির মালিক সাংবাদিক মুন্নি সাহা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এখনও ধরাছোঁয়ার বাইরে কারাগার থেকে পালিয়ে যাওয়া 70 জঙ্গি, ব্রিফিংয়ে আইজি প্রিজেন্স। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা ফেরাতে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জানিয়েছে, কিছু সংস্কার করবে কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে বাকি সংস্কার করবে সরকার। শিউলি শবনমের প্রতিবেদন। নির্বাচন ভবনে নবনিযুক্ত নির্বাচন কমিশনের সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক। আলোচনা হয় পোস্টাল ব্যালট, প্রবাসী ভোটার এর আইডি সহ বিভিন্ন বিষয় নিয়ে। বৈঠক শেষে সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশন যাতে তার ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে পারে তা নিশ্চিত করতে হবে। আমরা উই আর অন দি সেম পেজ। ওনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এবং আমরাও আমাদের অবস্থান থেকে তারা যাতে তাদের কাজটা সুচারুরূপে সম্পন্ন করতে পারে, তারা সফল হন, সে ব্যাপারে আমরা কতগুলো সংস্কার প্রস্তাব দেব। অপরাধ করেছে, যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের অবশ্যই বিচার আওতায় আসতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে কমিশন এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের সবচেয়ে বড় ডেফিসিট হচ্ছে আমাদের আস্থার ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপরে, সেটা ফেরত আনতে হবে। এটা তো একটা হোলসাম, এটাকে এখানে দাঁড়িয়ে এক লাইনে বলা সম্ভব না। তবে নির্বাচনী রোডম্যাপ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। রোডম্যাপ যেটা চাচ্ছেন যে কয় তারিখে কি ঘোষণা করবেন, না এই ধরনের আলোচনা এখন হয়নি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। চলমান ইস্যুতে ভারতের সঙ্গে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বলেছেন, আগামী রমজান মাসে নিত্য পণ্যের দামে স্বস্তি থাকবে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। নিত্যপণ্যের বাজারের টালমাটাল পরিস্থিতিতে বেসামাল সাধারণ মানুষ। এদিকে সাম্প্রতিক নানা ইস্যুতে জটিলতা তৈরি হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কে। আশঙ্কা তৈরি হয়েছে এর প্রভাব বাজারে পড়ার। সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন জানান, রাজনীতি যেমনই হোক তার প্রভাব পড়বে না বাণিজ্যে। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, ইভেন ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করছি না, সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি। এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না। বাজার সিন্ডিকেট নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। প্রথমত সিন্ডিকেট যারা সাপ্লাই আনে বা করে তারা তো ওরা কন্ট্রোল করতে চেষ্টা করে এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটরে দেয়। এই কন্ট্রোলটা এক ধরনের সিন্ডিকেট সবাই। আবার যারা নিয়ে আসে ধরেন হোলসেলার, তারা আবার একটা প্রেশার ক্রিয়েট করে। আর সবচেয়ে বড় জিনিস হলো সাপ্লাই চেনে কিন্তু অনেক লোক ইনভলভ থাকে। রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। আসন্ন রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। হ্যাঁ, থাকবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ওয়াসার কর্মকর্তারা জড়িত না থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দুর্নীতির সুযোগ পেত না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে ওয়াসা ভবনে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়ে একথা বলেন এলজিআরডি উপদেষ্টা।
জনগণের এত হাজার হাজার কোটি টাকা ব্যবহার করে সেখানে যথাযথ ভাবে পর্যবেক্ষণ না করার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান দুর্নীতি করেছে, এবং এর সাথে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কর্মকর্তারাও কেউ না কেউ অবশ্যই জরুরি ছিলেন। কর্মকর্তারা জড়িত না থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানে দুর্নীতি করার সুযোগটা কম। গণ অভ্যুত্থানের আগে ও পরে বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭০ জঙ্গি এখনও পলাতক। এছাড়া বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৭০০ আসামিরও এখনও সন্ধান মেলেনি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন। আরও জানান, দেশের ১৭টি কারাগার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। দীপু শিকদারের রিপোর্ট। দেশের বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় কারাগারের হালনাগাদ তথ্য জানাতে কারা অধিদপ্তর বুধবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। কারা মহাপরিদর্শক মোতাহার হোসেন পালিয়ে যাওয়া দুর্ধর্ষ জঙ্গি, মোট পলাতক আসামি সহ নানা বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে, আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছে। তো 70 জনের মতো পলাতক আছেন, সবাই জঙ্গি না, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500 মতো। 700+ বন্দী এখনো পলাতক রয়েছেন। কারাগারের ধারণ ক্ষমতা সহ অন্যান্য বিষয়েও কথা বলেন তিনি। অনেকে মুক্তি পেয়েছেন হয়তো বিভিন্ন কারণে, যে কারণে সংখ্যাটা কমে এসেছিল। বর্তমান সময়ে আবার এটা বিভিন্ন কারণে গ্রেপ্তার হচ্ছেন, যে কারণে এটা ঊর্ধ্বমুখী এবং 65,000 গিয়ে ঠেকেছে। অবৈধ দ্রব্যাদির প্রবেশ রোধকল্পে প্রবেশপথে বডি স্ক্যানার সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে। 17টা কারাগার অতি পুরনো এবং এগুলোকে আসলে আমাদের পুনর্নির্মাণ করতেই হবে। শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্ত হওয়া প্রসঙ্গেও তথ্য দেন কারা মহাপরিদর্শক। শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আপনার যদি আসলে ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না, তা আমাদের যে ডিফাইন্ড অনুসারে শীর্ষ সন্ত্রাসী 11 জন মুক্তি পেয়েছেন। কারাবন্দী আসামিরা গোপনে মুঠোফোন ব্যবহার করে এমন অভিযোগের বিষয়েও সংবাদ সম্মেলনে উঠে আসে। বিশেষ প্রকৃতির বন্দীদের নির্ধারিত এলাকায় মোবাইল ফোন জ্যামার এবং সিসি ক্যামেরায় থাকা মোবাইল ফোন ব্যবহারের আসলে বর্তমানে কোনো সুযোগ আমি দেখছি না। বিধি মোতাবেক শ্রেণীপত্র বন্দী কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন, অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। বঙ্গবন্ধু মেডিকেলের প্রিজন সেলে সম্প্রতি ভিআইপি আসামি আক্রান্ত হওয়া প্রসঙ্গ নিয়েও মন্তব্য করেন কারা অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা। তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে বলে ঘটনাটা বেশি দূর গড়াতে পারেনি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় দীর্ঘ 3.5 বছর কারাভোগের পর অবশেষে মুক্ত হলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। চেম্বার আদালতে জামিন বহালের পর বিকেল 5:30টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হন বাবুল আক্তার। পরে তার আইনজীবী জানান, হাইকোর্টের জামিন পরোয়ানা পাঠানোর পরেও 3 দিন ধরে মুক্তি না দেয়া আদালতের আদেশ অমান্য করা ও শাস্তিযোগ্য অপরাধ। গেল 27 নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ। তবে গেল বৃহস্পতিবার জামিননামা স্থগিত চেয়ে উচ্চ আদালতে আপিল করেন তার শ্বশুর ও মামলার বাদী মোশাররফ হোসেন। পরে আজ বুধবার শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হকের আদালত তার জামিন বহালের আদেশ দেন। চরম অব্যবস্থাপনায় বেহাল দশা রাজধানীর পুরান ঢাকার নবাব সিরাজউদ্দৌলা পার্কের। পার্কটি জৌলুস হারিয়ে এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পার্কের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে রেস্টুরেন্ট, আর একমাত্র পাবলিক টয়লেটটি ব্যবহার হচ্ছে স্টোর রুম হিসেবে। এছাড়া হাঁটার জায়গায় নির্মাণ করা হয়েছে শ্রমিকদের জন্য টিনের ঘর। সিটি কর্পোরেশন বলছে শীঘ্রই উচ্ছেদ করা হবে অবৈধ দখলদারদের। এরশাদ আলীর ক্যামেরায় মাহতাব মিনহাজের রিপোর্ট। রাজধানীর নয়াবাজার এলাকায় নবাব সিরাজউদ্দৌলা পার্ক। স্থানীয়দের কাছে এটি জিন্দাবাহার পার্ক নামে পরিচিত। বিপুল অর্থ ব্যয়ে নতুন আঙ্গিকে নির্মিত ঐতিহ্যবাহী পার্কটি এখন ময়লার ভাগাড়। 21-এর ক্যামেরা দেখে তোড়জোড় বাড়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীর। না না, এটা ভুল কথা। আপনার ক্যামেরা দেখে আমরা প্রতিদিন পরিষ্কার করি। এই যে এখন 1 গাড়ি 2 গাড়ি ময়লা ফালামু আমরা, অনেক সময় 3 গাড়িও ময়লা থাকে। ময়লা আবর্জনা পৌঁছাই ভাই, পরিষ্কার নাই। কি তো বহুত ইচ্ছা করে যে ময়লা একটা টুকরাও থাকবে না, সরাইতে পারে। পার্কের অবস্থা খুবই খারাপ, ময়লা আবর্জনা হাগামুতা নেই অনেক। এখানেই শেষ নয়, দখলদারদের থাবাও পড়েছে এখানে। পার্কের একপাশে কফি শপের নির্দিষ্ট সীমানা ছাড়িয়ে পার্কের জায়গায় নির্মাণ হচ্ছে রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের স্টোর রুম হিসেবে ব্যবহার হচ্ছে পার্কের একমাত্র পাবলিক টয়লেটটি। এটা তো পার্কের জায়গা, এখন কিভাবে দিচ্ছে সেটা জানি না। রেস্টুরেন্টের বিষয়টা এটা লোক উপর মহলের ব্যাপার, কমিশনাররা আছে, উপর মহলের নেতাকর্মীর ব্যাপার। বিষয়টি নিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে কথা হলে সিটি কর্পোরেশনের ইজারার কাগজ আছে বলে জানানো হয়।
জুয়েল ভাই বলছিলেন, বলেন কি ব্যাপার? এই যে নবাব সিরাজউদ্দৌলা পার্কের ভিতরে আপনারা যে একটা রেস্টুরেন্ট দিলেন, এই যে কাবাব এন্ড জুস বার, এটা কি সিটি কর্পোরেশন অবগত আছে বা তারা কি এটার জন্য কোনো ইজারা দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, ইজারা দিয়েছে, কাগজ আছে। তবে পরক্ষণেই বিষয়টি অস্বীকার করেন, উল্টো চড়াও হন তিনি। কাগজটা তো আপনি বললেন যে দেখাবেন, তাই না? আমি বলিনি। আপনি ফোনে বলছেন না? না, আমি বলিনি ফোনে আপনাকে কাগজ। আমি কাগজ আপনাকে কেন দেখাবো? আপনি আমাকে আপনার কথা, আপনি যে কথা বলেন আপনি ওই জায়গায় থাকেন। এত কিছুর পর আবার মানুষের হাঁটার পথেই টিনের ঘর নির্মাণ করে থাকতে দেয়া হয়েছে রেস্টুরেন্ট নির্মাণ শ্রমিকদের। এতে পার্কে হাঁটতে আসা মানুষদের পড়তে হয় নানা সমস্যায়। এই যে শ্রমিকদেরকে রাস্তা বন্ধ করে রাখাটা, এটা আমার মতে একেবারেই অনুচিত। আগে মানে খোলা ছিল, ভালো ছিল, এখন হাঁটার মতন পরিস্থিতি নাই। ওর কাছে কিছু জিজ্ঞেস করলে এরা বলে সরকারি কাজের জন্য আমরা এটা করছি, সরকারি লোক থাকবো। ভাঙ্গার জন্য ওই করে ভাঙতে পারতেছে না, হেরা করিয়া থাকতেছে। নষ্ট ফোয়ারা, ভাঙা সীমানা প্রাচীর, আলোকসজ্জার সব লাইট চুরি হয়ে গেছে বহু আগেই। সাধারণ মানুষের হাত মুখ ধোয়ার বেসিনে চাষ হচ্ছে ধনেপাতার গাছ। কোনোটিতেই অবশিষ্ট নেই পানির কল। পার্কের চারপাশে আছে অর্ধশতাধিক ফুটপাতের দোকান। সিটি কর্পোরেশন বলছে, ইজারার নির্দিষ্ট চুক্তির বাইরে পার্কের জায়গায় অন্য কোনো কাঠামো তৈরির সুযোগ নেই। যিনি আছেন এই রকম যদি কোনো রকম প্রচেষ্টা ওনার থেকে থাকে সম্পূর্ণভাবে অবৈধ, এবং এটা কোনোভাবে সিটি কর্পোরেশনটা অ্যালাউ করবে না। ফিজিক্যালি আমরা বিষয়টা আমরা যাচাই করবো, যাচাই করার পরে যদি সেইভাবে কোনো থাকে সম্পূর্ণভাবে সেটা উচ্ছেদ হবে। শুধু উচ্ছেদ হবে তাই না, ইজারার সঙ্গে যে আমার যে চুক্তিটা আছে সেই চুক্তি, সেই কার্যাদেশের শর্ত ভঙ্গ করার কারণে সেই চুক্তি আমরা বাতিল করে দেব। শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। অবশ্যই অল্প সময়ের মধ্যে মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন বাংলাদেশকে মুছে দিতে কল্পকাহিনী প্রচার, বললেন প্রধান উপদেষ্টা, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সংখ্যালঘু ও মানবাধিকার ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের তথ্য সঠিক নয়, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। কয়েকজন বিচারপতির অসদাচরণের প্রাথমিক অনুসন্ধানে যথেষ্ট অগ্রগতি, জানালো সুপ্রিম কোর্ট। হাসিনা পরিবারের পাচার করা টাকা ফিরিয়ে আনতে জোর চেষ্টা, কাজ করছে 10 তদন্ত দল। সাংবাদিক মুন্নি সাহার বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট, ব্যাংক হিসাবে 134 কোটি টাকা সন্দেহজনক লেনদেন। 21 টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে, আর সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।